হ্যালো, আজকাল আমি ট্রেডিং নিয়ে একটা রিসার্চ করছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি ট্রেডিং করার জন্য এক্সপার্ট অপশন প্ল্যাটফর্মটি বেছে নিয়েছি, কারণ এখানে ডিপোজিট এবং উইথড্রয়াল দুটোই খুব ফাস্ট। প্রথমে এক্সপার্ট অপশন প্ল্যাটফর্মে রেজিস্টার করতে হবে জিমেল আর পাসওয়ার্ড দিয়ে। এবার একটা ইন্টারফেস ওপেন হবে তোমাদের সামনে, এবং সাথে সাথে তোমরা ডেমো অ্যাকাউন্টে $10,000 একদম ফ্রিতে পেয়ে যাবে। তোমরা চাইলে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে পারো। আমি এখন রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করব, তাই ডিপোজিট অপশনে গিয়ে ডিপোজিট করব ইউপিআই বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। সো ফাইনালি আমি ডিপোজিট করে নিয়েছি। এখন রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করব। আমার মনে হচ্ছে আপ ডিরেকশনে যাবে ক্যান্ডেলটা, তাই আমি আপ ডিরেকশনে ফার্স্ট প্লেস করছি, এবং এক্ষেত্রে আমি প্রফিট করলাম। আরেকটা ট্রেড নেওয়া যাক। ওয়াও, এটাতেও আপ করে প্রফিট। লাস্ট একটা ট্রেড করি, এটাও আপ করে প্রফিট। ব্যাক টু ব্যাক 3টে প্রফিট। তোমরা যদি এক্সপার্ট অপশনে ট্রেডিং করতে চাও, তাহলে নিচে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্টে রেজিস্টার করে নাও। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো, তোমরা যদি ওই $20 থেকে $500 ডিপোজিট করো, তাহলে আমার প্রোমো কোড ইউজ করলে পাবে 100% বোনাস। আমার প্রোমো কোড হলো প্রেতেক্স100। সো দেরি না করে এখনই পিন কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্টার করো এক্সপার্ট অপশনে। আর এই অ্যাপটি কিন্তু 18+ অনলি। হ্যালো গৌরবদা, আশা করছি জমিয়ে জীবনটাকে উপভোগ করছো। তোমার মতো আর্টিস্ট সত্যি অনন্য। স্বয়ং ঈশ্বর তোমার ভালো থাকার দায়িত্ব নিয়েছেন। তোমাকে এভাবেই দেখতে চাই অনেক অনেক বছর। থ্যাংক ইউ শ্রেয়সী। তোমার সঙ্গে যখন দেখা হয়েছে, যখনই কথা বলেছি, ততবার মনে হয়েছে খুব নিজের কারোর সঙ্গে কথা বলছি। এবং তোমার সঙ্গে আবার দেখা করার ইচ্ছে আমার মনের মধ্যে প্রবলভাবে বর্তমান। এবং আশা করছি আজকের এই ঘটনাটি শুনেও মানুষজন তেমনটাই আনন্দ পাবেন যতটা আনন্দ তারা মাসাইয়ের আগের পর্বগুলো শুনে পেয়েছেন। যেভাবে তুমি লিখছো আমি সেভাবে পড়ছি। আমার মা বাপি তোমাকে ভীষণ ভালোবাসে। তারাও তোমার এপিসোড নিয়মিত শোনে। তারা তোমার গলায় ঘটনা শুনে ভীষণ প্রশংসায় মুগ্ধ। তোমাকে অনেক আশীর্বাদ এবং ভালোবাসা জানিয়েছেন। আমার প্রণাম রইল জেঠু জেঠিমাকে। মাসাই সিরিজ শুনে বাপি একদিন আমায় ফোন করে খুব বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল, মাসাই পর্ব 4 কবে আসবে? লিখছিস না কেন এখনো? আর কত অপেক্ষা করতে হবে? এরপর কি হলো সেটা জানার জন্য তো তর্স হয়েছে না? তাড়াতাড়ি লেখ বলেই মাকে ফোনটা ধরিয়ে দিল। মাও একই কথা বলে ফোন রাখল। বুঝতে পারলাম মাসাই সিরিজের জন্য তোমরা কতটা অপেক্ষা করছো। তাদের সকলের কাছে ক্ষমা চাই দেরিতে ঘটনা পাঠানোর জন্য, যারা এই ঘটনার অপেক্ষা করেছিলেন। দেরিতে হলেও আজ তোমাদের নিরাশ করব না। আজ একসাথে 2টো এপিসোড শোনাবো, মাসাই সিরিজের 4র্থ এবং 5ম পর্ব। তার আগে কিছু কথা বলতে চাই। আজকে একটু বেশি কথা বলতে হবে, কারণ তোমাদের সবার মনে অনেক প্রশ্ন আছে। তোমরা অনেকেই আমাকে ইনবক্সে অনেক অনেক প্রশ্ন করেছ যে এই সিরিজের নাম মাছাই কেন, মাছাইয়ের মৃত্যু হলো কেন। আসলে এটাই একটা রহস্য। এই পর্ব থেকে আমরা একটু একটু করে এই সিরিজের সব রহস্য এক এক করে জানাবো তোমাদের। মৃত্যু আসলে কি? মৃত্যু কি শুধু শরীরের হয়, নাকি আত্মারও মৃত্যু হয়? পুনর্জন্ম কি সত্যি হয়? আর যদি হয়, তাহলে আগের জন্মের আত্মাই কি পুনরায় নতুন শরীর পায়? আসলে আমি বলতে চাইছি, একটা শিশু যখন জন্মায় তখন সে কথা বলতে পারে না। তার ভিতরে কি অনুভূতি তৈরি হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। শিশুরূপে জন্মানো বাচ্চাটার ভিতরে যে আত্মাটা আছে, হতে পারে সে বহু পুরনো কোনো আত্মা। বিজ্ঞান আর ধর্মের কনসেপশন আলাদা। এই বিষয়গুলিকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখবে সেটা যার যার ব্যক্তিগত বিষয়। তবে এগুলো নিয়ে নিশ্চয়ই তোমরা কখনো না কখনো মনে মনে ভেবেছ বা ভাবো। মাসাই সিরিজে তোমরা এমনই কিছু বিষয় জানতে যাচ্ছ। এর বেশি কিছু বলবো না। প্রতিটি পর্ব খুব মন দিয়ে শুনতে থাকো, সব উত্তর একে একে জানতে পারবে। বলতে পারো 4র্থ পর্ব থেকে আমরা সিরিজের মূল অংশে প্রবেশ করতে চলেছি। পিসির মুখে ঘটনা শুনতে শুনতে আমি পিসিকে জিজ্ঞাসা করি, পিসি তোমার বয়স তো এখন প্রায় 78, তাহলে তুমি এটা কত আগের ঘটনা বলছো? তুমি বললে তোমার বাপের বাড়ির দেশের ঘটনা। তোমার বিয়ের পর পুজোতে গিয়েছিলে, তখন নাকি এই ঘটনাগুলি ঘটেছিল। তাহলে তোমার বিয়ে হয়েছিল কত বছর আগে? পিসি একগাল হেসে উত্তর দিল, আমার তখন 13 বছর বয়স। ঘটনাটি ওই সময় ঘটেছিল ঠিকই, তবে এর পূর্বসূত্র শুরু হয়েছিল 1000 বছর আগে থেকে, যা এখনো চলছে এবং ভবিষ্যতেও চলবে। আমি আমার কানকে যেন বিশ্বাস করতে পারলাম না।
ঘটনাটি শোনার আগ্রহ অনেক গুণ বেড়ে গেল। তোমাদেরও নিশ্চয়ই আগ্রহটা আমার মতোই বেড়ে গিয়েছে। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বটি শেষ হয়েছিল মাসাইয়ের বীভৎস মৃত্যু দিয়ে। এরপর আর কি কি ঘটেছিল সেগুলোই জানতে চলেছ তোমরা। ছোট খুড়া সিদ্ধান্ত নেয় যে তার বাড়ির পশ্চিম পাশে খাল পারে মাসাইয়ের কবর হবে। কবরের কাছাকাছি মাসাইয়ের মা বাবার জন্য থাকার ব্যবস্থা করে দেয় ছোট খুড়ো। খাল পারে ছোট খুড়ার পুরনো বাড়ির কিছুটা অংশ ছিল। ঠিক হলো মাসাইয়ের বাবা মা আপাতত ওখানেই থাকবে। এদিকে সকাল থেকে কুসুম ঠিক আগের মতোই সুস্থ স্বাভাবিক হয়ে যায়। কুসুম যে অস্বাভাবিক আচরণ করেছে সেগুলো নাকি তার কিছুই মনে নেই। কুসুমের পরিবার চিন্তামুক্ত হয়। মাসাই পরিবারের প্রতি তাদের কৃতজ্ঞতার শেষ নেই। তাদের ধারণা এগুলো মাসাইয়ের জন্যই হচ্ছে। মাসাইয়ের এমন দুর্ঘটনায় মৃত্যু গ্রামবাসীদের মনেও প্রভাব ফেলে। যে যার মতো করে মাসাইয়ের মাকে সান্ত্বনা দেবার চেষ্টা করে, কিন্তু ছেলেহারা মায়ের মন মানে না। সে বারবারই বিলাপ করতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। সবাই অনেকটা শোক কাটিয়ে ওঠে। বেদে বহরের বিদায় নেওয়ার সময় হয়ে আসে। পুজোর কয়েক সপ্তাহ কেটে যায়। গ্রামবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে একে একে বেদে নৌকোগুলো ছেড়ে যায়। গ্রামবাসীরা ভারাক্রান্ত মনে তাদের বিদায় জানায়। মাসাইয়ের পরিবার গ্রামেই থেকে যায়। মাসাইয়ের মৃত্যুর পর গ্রামে তেমন কোনো সমস্যা হয় না। সব ঠিকঠাকই চলছিল। তবে ছোট খুড়ার পরিবারের লোকজন কিছুটা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিল। তারা নাকি মাঝে মাঝে তাদের বাড়িতে অদৃশ্য কারো উপস্থিতি টের পেত। কখনো কখনো ঘরের জিনিসপত্র যেন কেউ এলোমেলো করে রাখত। রাতে কারো ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনত। মনে হতো কেউ যেন সমস্ত ঘরে হেঁটে বেড়াচ্ছে। কিন্তু সরাসরি কেউ কিছু দেখেনি বলে বিষয়টি কেউ তেমন আমল দেয়নি। একদিন রাতে সবাই খেয়ে দিয়ে সবেমাত্র শুয়েছে। এমন সময় খটখট করে কে যেন দরজায় কড়া নাড়ে। ছোট খুড়া জিজ্ঞাসা করে, কে? কিন্তু কোনো উত্তর না এসে কে যেন সমানে দরজার কড়া নাড়িয়ে যায়। ছোট খুড়া ভীষণ বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে দরজা খুলে দেখে ছোটু দাঁড়িয়ে আছে। ছোটু অর্থাৎ ছোট খুড়ার নাতি। গত পর্বে বলেছিলাম ছোটু আর বলাইয়ের কথা, যাদেরকে মাসাইয়ের লাশ পাহারা দিতে বলা হয়েছিল। দরজা খুলতেই ভীত সন্ত্রস্ত হয়ে তারা ছোট খুড়াকে জড়িয়ে ধরে। ভেবাচাকা খেয়ে ছোট খুড়া কাপা কাপা গলায় ছোটুকে জিজ্ঞাসা করে, হেই, কি হয়েছে? কি হয়েছে তোর? এমন করছিস কেন ছোটু? খুলে বল, কি হয়েছে তোর? ছোটু ভয়ে কাঁপতে থাকে। মুখ দিয়ে তার কোনো কথা বের হয় না। ছোট খুড়া ছোটুকে ঘরে নিয়ে গিয়ে বসায়। ততক্ষণে বাড়ির বাকি সদস্যরা ঘুম থেকে জেগে গেছে। ছোটু সামনে থাকা মাটির কলসিটা হাতে নিয়ে ঢক ঢক করে জল পান করে মেঝেতে বসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হাঁপাতে হাঁপাতে বলে, ছোট খুড়া, গত কয়েক রাত ধরে মাসাই আমারে ঘুমোতে দিচ্ছে না। এই কথা শুনে ছোট খুড়া ভুরু কুচকে ধমকের সুরে বলে, কাঁচা ঘুম ভেঙে আমার সঙ্গে মস্করা করছিস? এতদিনে কবরে মাসাই পচে গলে গেছে, আর তুই বলছিস মাসাই তোকে ঘুমোতে দিচ্ছে না? ছোট বলে, আমি সত্যি বলছি দাদু, মাসাইয়ের আত্মা আমার চারপাশে ঘোরাফেরা করছে। আমাকে বলছে আমি যেন তার মাথার চুল, পিঠের চামড়া আর কাটা দুটি আঙুল তার কবরে দিয়ে আসি, না হলে সে আমায় মেরে ফেলবে। ছোট খুড়া বলে, সত্যি করে বল ছোটু, তুই আর বলাই মিলে মাসাইয়ের লাশের সাথে খারাপ কিছু করিসনি তো? তোরা নিশ্চয়ই কিছু করেছিস, না হলে মৃতরা কখনো ফিরে আসে না। ছোট বলে, না না, আমি কিছু করিনি দাদু, তুই বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। কিন্তু মাসাই আমার পিছনে পড়লো কেন বুঝতে পারছি না। আমি আমি সব খুলে বলছি। ছোট এবার খুলে সব ঘটনা বলল। সেদিন মাসাইকে কবর দেওয়ার পর বিকালে বাজারে যাই। বাজার করে ফিরতে একটু রাত হয়ে যায়। সারাদিনের ধকল, শরীরটাও ক্লান্ত ছিল। তাই শর্টকাট রাস্তা ধরে বাড়ি ফিরবো বলে বসুবাড়ির বাগানের রাস্তা ধরে আসছিলাম। আসার পথে আমার মনে হতে থাকে আমার পিছন পিছন কেউ যেন হেঁটে আসছে। শুকনো পাতার উপরে তার পায়ের আওয়াজটা স্পষ্ট বুঝতে পারছিলাম। তবে আমি যতটা দ্রুত হাঁটছিলাম, আমাকে অনুসরণ করা পা দুটো খুব আস্তে হাঁটছিল। আমার পায়ের 3 স্টেপ যেন তার 1 স্টেপ। আমার হাঁটার ছন্দের সাথে তার হাঁটার ছন্দ না মেলায় বিষয়টা আরো বেশি করে কানে লাগছিল আমার।
কয়েকবার পিছন ঘুরে তাকিয়েছি, কিন্তু কাউকে দেখতে পাইনি। আমি পিছন ঘুরলেই তার পায়ের শব্দ থেমে যায়। প্রথমে ভেবেছিলাম এমন একটা লাশ চোখের সামনে দেখেছি বলে হয়তো এমন হচ্ছে। এসব মনের ভুল ভেবে আমি আর পাত্তা দিইনি। তবে যে আমাকে অনুসরণ করছিল সেটা আমার সাথে সাথে আমার বাড়ি পর্যন্ত চলে আসলো। বুকের ভিতর একটু ছমছম করছিল, তবুও বাড়ি এসেছি বলে একটু সাহস হলো। হাত মুখ ধোয়ার জন্য পুকুরে নামতে যাব, এমন সময় পুকুরের জলে আমার চোখ পড়ল। আমার ঠিক পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, তার ছায়া ভেসে উঠেছে জলের উপর। আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। আবার জলে তাকিয়ে দেখি ছায়াটা আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আবারও পিছনে তাকাই, কিন্তু আবারও দেখি আমার পিছনে কেউ নেই। এবার প্রচন্ড ভয়ে মাকে জোরে জোরে ডাকতে ঘরে গেলাম। ঘরে গিয়ে বাজারে থলে রেখে এক গ্লাস জল খেয়ে একটু ধাতস্থ হলাম। বাড়িতে কাউকে কিছু বললাম না, মনে মনে নিজেকে সান্ত্বনা দিলাম। আগের দিন রাতে ঘুম হয়নি, তাই বোধহয় কিছু ভুলভাল দেখছি। শরীরটা ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ক্লান্তিতে চোখ দুটো কখন বুঝে এসেছে জানি না। প্রচন্ড ঠান্ডা লাগায় আমার ঘুম ভেঙে যায়, কিন্তু তখনও চোখ খুলতে পারছিলাম না। চোখে যেন রাজ্যের ঘুম জড়ো হয়েছে। লেপ জড়িয়েও শীতে ঠক ঠক করে কাঁপছি, গায়ে জ্বর এসেছে। চোখ বন্ধ করেই বালিশের নিচে রাখা কাঁথাটা বের করার জন্য বালিশের নিচে হাত রাখি। আর ঠিক তখনই আমার মনে হয় আমার হাতটা যেন কোনো একটা শরীর স্পর্শ করল। সে শরীর অমসৃণ চামড়ায় ঢাকা আর প্রচন্ড ঠান্ডা। ভয়ে আমার হৃৎপিণ্ড কেঁপে উঠল। আমি এদিক ওদিক আরেকবার হাত বোলাতে বুঝতে পারি আমি কোনো বালিশে নয়, বরং একটা মৃতদেহের উপর শুয়ে আছি। আমি ঘুমের মধ্যেই বলে উঠলাম, কে কে এখানে? কোনো উত্তর এলো না। আমি ঝট করে বিছানায় উঠে বসলাম। হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিয়ে চারিদিক ভালো করে দেখলাম, কিন্তু কেউ কোথাও নেই। ঘরটা ঠান্ডা হয়ে গেছে। ভাবলাম এটা হয়তো একটা দুঃস্বপ্ন। এই ভেবে আবারও শুয়ে ঘুমানোর চেষ্টা করি। এরপর শুরু হয় আরো কিছু অদ্ভুত ঘটনা। এরপর থেকে আমাকে অনুসরণ করা সেই ছায়ামূর্তিটি সর্বক্ষণ আমাকে অনুসরণ করতে থাকে। আমি বুঝতে পারি অদৃশ্য কেউ অপলক দৃষ্টিতে আমাকে সর্বদা পাহারা দিচ্ছে। আমার ঘরের চারপাশে কেউ যেন হেঁটে বেরোয়। গভীর রাতে ঘরের দরজায় খটখট করে কড়া নাড়ে, জানালায় টোকা দেয়। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। আমি ঠিকমতো খেতে পারি না, ঘুমোতে পারি না, পাগল পাগল লাগে আমার। একদিন সে অদৃশ্য শক্তিকে উদ্দেশ্য করে বলি, কে তুমি? কি চাও তুমি? কোনো উত্তর আসে না। ভেবেছিলাম হয়তো উত্তর পাবো, কিন্তু ওই দিন রাতে আমি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অনুভব করি কেউ যেন একজন আমার মশারির পাশে এসে দাঁড়িয়েছে। মশারিটা মনে হলো কেউ যেন ওঠালো। তারপর মনে হলো একটা মুখ ঠিক আমার কানের কাছে এলো। মশারি তুলে তারপর কর্কশ স্বরে বলে উঠল, আমার শরীরটা খুব কষ্ট পাচ্ছে, ওকে মুক্তি দে তাড়াতাড়ি। ওই শরীরে আবার প্রাণ ফেরার সময় হয়ে এসেছে, আবার জন্মাবে এই শরীর। তাড়াতাড়ি দিয়ে দে আমার পিঠের চামড়া, চুল আর কাটা আঙুল দুটো। আমি প্রচন্ড জোরে চিৎকার করে উঠে বসলাম। মশারির বাইরে তাকিয়ে দেখি কই, কেউ নেই তো। সারা রাত চোখের পাতা বন্ধ করতে পারি না। মন থেকে কিছুতেই সন্দেহ যায় না। আরো ভয় পেতে থাকি আমি। কার পিঠের চামড়া, কার চুল, কার কাটা আঙুল? কি শুনলাম আমি? এটা কি স্বপ্ন নাকি বাস্তব? সবটা কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। পরদিন সকাল থেকে রাত পর্যন্ত আকাশ কালো করে আসলো। মুষলধারে বৃষ্টি, সেই সাথে প্রচন্ড বজ্রপাত। রাত্রিবেলা আমার টয়লেট যাওয়ার প্রয়োজন পড়ে। এমন বৃষ্টিতে অত দূরে যাওয়াটা মুশকিল।
গ্রামে এই একটাই বড় সমস্যা, বাড়ির বাইরে টয়লেট। টয়লেটে না গিয়ে সকালের অপেক্ষায় কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইলাম, কিন্তু ভোর হতে ঢের বাকি। তাই দেরি না করে হ্যারিকেন আর ছাতা নিয়ে বাইরে বেরবি। পুকুর পাড় ধরে হাঁটছি। প্রচন্ড বাতাস আর বৃষ্টিতে হ্যারিকেনটা নিভু নিভু প্রায়। এই আলোতে ছাতার নিচের ছায়ার অংশটুকু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টির অনবরত ফোঁটায় সামনে সব ঝাপসা হয়ে গেছে, পায়ের পাতা ডোবা জল জমে গেছে। পুকুর পাড়ের বড় বাঁশঝাড়ের সামনে থেকে যেতে প্রচন্ড ভয় করছিল। হঠাৎ সামনের জলের মধ্যে ঝুপঝুপ করে আওয়াজ হলো। মনে হলো কেউ দৌড়ে চলে গেল। জলের ঢেউ আমার পায়ে এসে লাগলো। প্রচন্ড ভয়ে আমি উল্টো দিকে ঘুরে বাড়ির দিকে ছুটে আসছিলাম। কাদায় পিছলে পড়ে যাওয়ার মতো অবস্থা। কোন রকমে নিজেকে সামলে দ্রুত পায়ে আসতে লাগলাম। ঠিক তখনই আমার কাঁধে কেউ হাত রাখলো। একটা শীতল হাতে স্পর্শ। আমার সারা শরীর কেঁপে উঠল, যেন বিদ্যুতের একটা ঝলক আমার শরীরের মধ্যে দিয়ে বয়ে গেল। আমি আড়ষ্ট গলায় জিজ্ঞাসা করলাম, কে কে? কিন্তু পিছন ঘুরে তাকানোর সাহস নেই আমার। সাথে সাথে পিছন থেকে একটা পরিচিত গলার স্বর শুনতে পেলাম, যেটা সেদিন শুনেছিলাম, আজকে আরেকটু রাগান্বিত এবং ভারী গলা। সে বলে উঠল, কি রে, তোকে যে বললাম আমার শরীরের অঙ্গগুলো ফেরত দিতে, কেন দিলি না এখনো? দেখ দেখ আমায়, কতটা বিশ্রী লাগছে আমাকে, দেখ কেমন লাগছে, দেখ। এই বলেই সে তার হাতটা আমার মুখের উপর চেপে ধরে মুখটাকে পিছন দিকে ঘোরানোর চেষ্টা করে। আমার চোখ বরাবর দুটো কাটা আঙুলের বাকি চারটে আঙুল এত শক্ত করে চেপে ধরেছে আমার মুখ, যে আমার মুখটা ভেঙে যাওয়ার মতো অবস্থা। আমি চিৎকার করার চেষ্টা করি, কিন্তু চারটে আঙুল দেখে বুঝতে বাকি রইল না এটা কে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি তোমার কোনো অঙ্গ নেইনি, আমাকে ছেড়ে দাও। হাতটা এবার আমার হাত ধরে তার পিঠের নিচে চামড়াবিহীন অংশে হাত রাখলো। মনে হলো খাবলে কেউ যেন চামড়া ছিঁড়ে নিয়েছে। আমি চোখ বন্ধ করে চিৎকার করা ব্যর্থ চেষ্টা করি। তারপর কি হয়েছিল আমার কিছু মনে নেই। তোমরা কি বুঝতে পেরেছ কে ছিল সে? কার হাতে 6টা করে আঙুল ছিল? মাসাই। জ্ঞান ফিরতে দেখি বৃষ্টির জলে আমার শরীর অর্ধেক ডুবে গেছে। চোখ খুলে দেখি আমার মাথার উপর ভেসে আছে মাসাই। বিদ্যুৎ চমকানোর আলোয় আমি স্পষ্ট তাকে দেখছি। মাসাই তার মুখটা আমার সামনে নিয়ে এসে বলল, দিয়ে দে, দিয়ে দে আমার শরীরের অঙ্গ, না হলে তুই আর তোর সঙ্গী বাঁচবি না আমার হাত থেকে। আমি নিজেকে বাঁচানোর জন্য বললাম, দিয়ে দেবো, সব ফেরত পাবে, যেতে দাও। মাসাই বলল, যা তবে, আগামী পূর্ণিমার আগে সব অঙ্গ কবরে দিয়ে আসবি। আমি আর কোনো দিকে না তাকিয়ে সব শক্তি দিয়ে দৌড়ে এসে বাড়ির দরজায় পড়ে গেলাম। পরদিন থেকে আমার জ্বরের ঘোরে অসংখ্যবার আমি মাসাইকে দেখতে পেয়েছি। মাসাই আমার খাটের চারপাশে হেঁটে বেড়ায়। আমি যেন তার নজরবন্দি, পালাবার উপায় নেই। যখনই আমার চোখ মাসাইয়ের দিকে পড়ে, তখনই সে বলতে থাকে, আমার শরীরের অঙ্গগুলো দিয়ে দে আমায়। আজকে রাতে ঘুমানোর পর মনে হয় কেউ তার সবটুকু শক্তি দিয়ে আমার গলা চেপে ধরেছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি 2 হাত দিয়ে সে হাত দুটো সরানোর চেষ্টা করি, কিন্তু হাত দুটো যেন আরো শক্ত করে চেপে ধরে আমার গলা। একটা পর্যায়ে আমি জ্ঞান হারাই। কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফেরে। তারপর আমি সিদ্ধান্ত নিই তোমার কাছে এসে সব ঘটনা খুলে বলি। ছোট দাদু, আমি যখন তোমাদের বাড়ি আসছিলাম তখনও মাসাই আমাকে অনুসরণ করে এই বাড়ি পর্যন্ত এসেছে। ছোট ঘোড়া জিজ্ঞাসা করে, এসব কি বলছিস তুই? তুই যদি মাসাইয়ের শরীরের অঙ্গ না নিয়ে থাকিস তাহলে এমন কাজ কে করলো? ছোট উত্তর দিল, আমি কিছু করিনি ছোট দাদু। লাশের শরীরের অঙ্গ আমি নেব এমন সাহস আমার হবে না। তবে বলাইদা এই কাজের সাথে যুক্ত থাকতে পারে। পরের দিন বলাইয়ের খোঁজে তার বাড়িতে লোক যায়।
বলাইয়ের বাড়ির লোক বলে বলাই নাকি কিছুদিন ধরে নিখোঁজ। তার বাড়ির লোক এটা নিয়ে চিন্তিত নয়, কারণ বলাইয়ের আগেও এমন কয়েকবার কাউকে কিছুই না বলে বাড়ি ছেড়ে চলে গেছে। বলাইকে না পেয়ে পরিস্থিতি অনেকটা জটিল হয়। কোনো উপায় অন্ত না পেয়ে ছোট খুড়া মাসাইয়ের বাবা মাকে ডেকে পাঠায়। ছোট খুড়া রাগান্বিত গলায় জানতে চায় মাসাইকে নিয়ে কেন এমন ঘটনা ঘটছে, এর রহস্য কি। প্রথমে মাসাইয়ের বাবা মা দুজনেই চুপ থাকেন, কেউ কোনো কথা বলেন না। এরপর ছোট খুড়ার চাপে এক পর্যায়ে মুখ খুলতে বাধ্য হয় তারা। মাসাইয়ের মা বলে ওঠে, যা কিছু ঘটছে সেসব পূর্ব নির্ধারিত, এখানে আমাদের কোনো দোষ নেই। আমরা এক অসহায় বাবা মা, শুধু অপেক্ষা করছি আমাদের সন্তান মাসাইয়ের ফিরে আসার। সবাই অবাক হয়ে উঠল। তোমরা কি পাগল হয়ে গেছো? মরা মানুষ কিভাবে ফিরে আসবে? মাসাইয়ের বাবা বলল, সময় আর গ্রহরাজির চক্র ঠিক থাকলে মাসাই খুব তাড়াতাড়ি পৃথিবীতে ফিরে আসবে। আবার জন্ম নেবে সে, নতুন শরীর পাবে। অকাল মৃত্যু ঘটেছে তার। সে যে উদ্দেশ্যে এসেছিল তা পূরণের আগেই তার মৃত্যু হলো। সে আসবে, নিশ্চয়ই আসবে। আত্মা তো বারবার ফিরে আসে পৃথিবীতে, আত্মা অমর। কিন্তু দুঃখ একটাই যে মাসাই হয়তো জন্মাবে তার শরীরের কিছু অঙ্গ ছাড়া, যেগুলো বলাই আর ছোট চুরি করেছে কালো জাদু করার জন্য। মাসাইয়ের বাবার কাছে এমন কথা শুনে সবাই ভয়ে আতঙ্কে শিউরে ওঠে। কি শুনছে তারা এসব? গ্রামে প্রায় 3 জন গর্ভবতী মহিলা আছে। কার গর্ভে জন্মাবে মাসাই? ছোট খুড়ার মেজ ছেলের বউ রানুর মুখ ফ্যাকাশে হয়ে যায়। বিয়ের 11 বছর পর তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসতে চলেছে। এখন সে 8 মাসের অন্তঃসত্ত্বা। ছোট খুড়ার ছেলে উত্তেজিত হয়ে মাসাইয়ের বাবাকে অনেক কথা শোনায়, কিন্তু ছোট খুড়া তাকে থামিয়ে দিয়ে শান্ত হয়ে বসতে বলে। মাসাইয়ের বাবা বলে, আপনারা আমাদের দোষী ভাবছেন, কিন্তু দোষী আমরা নই। আমরা আপনাদের রক্ষা করার জন্যই এখানে এসেছি। আপনারা শান্ত হয়ে আমার কথা শুনুন। মাসাইয়ের বাবা ছোট খুড়ার মেজ ছেলেকে জিজ্ঞাসা করে, মাটির কলসিটা কোথায়? হকচকিয়ে যায় ছোট খুড়ার ছেলে উত্তম। উত্তম আমতা আমতা করে বলে, আমার কাছে কোনো কলসি নাই। মাসাইয়ের বাবা এবার ধমকের সুরে বলে, মিথ্যা বলছেন আপনি। আপনার ঘরের পিছনে বেলগাছের নিচে পুঁতে রেখেছেন কলসিটা। চাপে পড়ে ছোট খুড়ার ছেলে উত্তম সবকিছু স্বীকার করে এবং উদ্ধার করে আনা হয় সেই মাটির কলসি। লাল কাপড়ে মুখ বাঁধা কলসিটি উদ্ধার করে সবার সামনে খোলা হয়। কলসির ভিতর থেকে উদ্ধার হয় 21টি তাবিজ আর একটি কালো কুচকুচে মাটির পুতুল। এই কলসির রহস্য কি, আর মাসাইয়ের বাবাই বা এত কিছু জানলো কিভাবে? সবার মনে তখন কৌতূহল। উত্তম তখন বলতে শুরু করে, বিয়ের পর থেকে আমরা একটা সন্তানের জন্য চেষ্টা করতে থাকি, কিন্তু অনেক বছর চেষ্টা করেও যখন আমাদের কোনো সন্তান হয় না, তখন বলাই একদিন পরামর্শ দেয় তার গুরুদেবের আশ্রমে যাওয়ার জন্য। আমরাও তখন সন্তানের জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। বলাইয়ের কথায় রাজি হয়ে যাই। সেখানে পৌঁছতে আমাদের বেশ রাত হয়ে যায়। আমরা দুজনে বেশ ভীত সন্ত্রস্ত ছিলাম। বিশাল এক বালির মাঠের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। খানিক দূরে বলাই ইশারা করে একটা জঙ্গল দেখেই বলে, ওই যে আশ্রম দেখা যাচ্ছে। উত্তম বলে, কি কষ্ট বলাই, ওইটা তো জঙ্গল, ওইখানে আশ্রম। বলাই বলে, চোখেই যখন দেখবেন সব, তাহলে আর কনের কি আছে, গেলেই বুঝবেন। মনে শঙ্কা নিয়ে বলাইয়ের সাথে পা চালালাম। মাঠ পেরিয়ে জঙ্গলের পথ ধরলাম। ঘুরঘুরে অন্ধকার, গাটা ছমছম করছিল। রানু মানে আমার বউ ভয় শক্ত করে আমার হাত চেপে ধরল। দেখলাম বলাই অন্ধকারেও গটগট করে হেঁটে যাচ্ছে। রাস্তাটা ওর ভালো করেই চেনা। শেয়ালের চিৎকারে কান ভারী হয়ে আসছে। বাতাসের চারপাশে গাছগুলো ঝড়ের মতো দুলছিল। তালগাছের একটা শুকনো পাতা হুড়মুড়িয়ে প্রায় আমার গায়ে এসে পড়ল। আমরা দুজনেই চিৎকার করে উঠি। ভয় কাঁপছিল চল, থমকে দাঁড়িয়ে পড়ি। তালপাতার কড়াতে আমার পা খানিকটা কেটে গেল। প্রচন্ড ঝুলছে পায়ের পাতাটা। কেটে যাওয়ার পরপরই অনুভব করলাম আমার পা দুটো কি যেন জড়িয়ে আছে, জিভ দিয়ে আমার পায়ের পাতাটা চাটছে। ভয়ে আমি পাথরের মতো জমে গেলাম। স্পষ্ট বুঝতে পারলাম সে পায়ের পাতাটা ভিজে যাচ্ছে
রানুকে বললাম, রানু, আমার পায়ের উপর এটা কি? পাশ থেকে ফিস ফিস করে কে যেন বলে উঠল, বুড়ো আঙুলটা চেটে খা বাছা, ওই দেখ এখনো রক্ত লেগে আছে, ওটা খা। আমার কথায় রানু ঘাড় ঘুরিয়ে চিৎকার করে ওঠে। বলাই ছুটে এসে বলে, কি হলো তোমাদের, তাড়াতাড়ি চলো। আমরা আর কিছু না ভেবে দ্রুত বলাইয়ের সাথে ধরে সামনে এগোই। একটা ছোট্ট ঝুপড়ি ঘরের সামনে এসে বলাই থামল। এমন একটা জায়গায় আশ্রম, মনের ভিতর অজানা ভয় কাজ করছিল। তবুও বলাইয়ের পিছু পিছু আমরা সে ঘরের ভিতর ঢুকি। লতা পাতায় মোড়ানো ঘরটি সম্পূর্ণ অন্ধকার। বিশ্রী একটা বোটকা গন্ধে গা গুলিয়ে এলো। আমি আর আমার স্ত্রী লতা পাতা সরিয়ে ঘরে প্রবেশ করতেই যা দেখি তা আমি কোনোদিনও ভুলব না। মাঝবয়সী একটা লোক বসে আছে মেঝেতে, তার চারপাশে পাত্রে পাত্রে সাজানো রক্ত, যেন কারোর জন্য নৈবেদ্য সাজানো হয়েছে। একটা বাঁশের আড়ে দড়িতে ঝুলছে গলা কাটা কয়েকটা পাঠা, তার গলা বেয়ে রক্ত গড়িয়ে পাত্রে পড়ছে। এমন দৃশ্য দেখে আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল তখনই ওখান থেকে পালাই। আবার মনে মনে কৌতূহল হতে থাকে এখানে কি হচ্ছে সেটা দেখার জন্য। বলাই আমাকে গুরুদেবের সামনে বসতে বলে। আমি এবং রানু ভয়ে ভয়ে তার সামনে বসি। গুরুদেব আমাদেরকে জিজ্ঞাসা করে এখানে কেন এসেছি। আমরা সব খুলে বলি তাকে। সে সবকিছু শুনে ভারী গলায় বলে, সন্তান হবে তোদের। গুরুদেবের কথায় আমাদের চোখ মুখ খুশিতে ঝলমলিয়ে ওঠে। তারপর গুরুদেব বলে, এই পথ বড় কঠিন, সব নিয়ম সঠিকভাবে পালন করতে হবে। একটু কিছু ভুল হলে তোরা কোনোদিন সন্তানের মুখ দেখতে পাবি না। পারবি তো? আমরা বলি, আমরা সব পারবো, আপনি আদেশ করুন কি করতে হবে আমাদের। গুরুদেব বলে, বলবো, সব বলবো। আমার পালিত মেয়ে কেতু ও সন্তান সম্ভবা, ওর সন্তানকেই আমি তোকে দেব। তবে কেতু তার সন্তানকে তোকে দিতে চাইবে না। তোরা যদি ওকে খুশি করতে পারিস তাহলে তোর বৌমা হতে পারবে। গুরুদেবের এমন কথায় আমরা অবাক হই। কি বলছে এসব? আমি প্রশ্ন করলাম, কেতু তার গর্ভের সন্তান আমার বউকে কিভাবে দেবে? এটা কি করে সম্ভব? গুরুদেব উচ্চস্বরে হাসতে হাসতে বলল, সম্ভব, সম্ভব। কেতু এক শক্তিধর পিশাচ, ও কোনো মানুষ নয়। গুরুদেবের কথা শুনে আমি এক বাক্যে বলে দিলাম, আমি কোনো পিশাচের সন্তান চাই না। কিন্তু সন্তানের লোভে রানু, মানে আমার স্ত্রী, মরিয়া হয়ে উঠল। সে কিছুতেই আমার কোনো কথা শুনল না। সে আমাকে উপেক্ষা করে গুরুদেবের সব শর্তে রাজি হয়ে গেল। গুরুদেব বলল, কেতু রক্ত চায়, কেতু তোদেরকে তার সন্তান দেবে। বিনিময়ে কেতুকে তোদের সাথে রাখতে হবে, এবং তার সন্তান পেতে হলে প্রতিদিন তাকে কোনো পশু বলির রক্ত দিতে হবে। আগেই বলে রাখি, তোরা যদি এই কথা না রাখিস তাহলে কেতু তোদের সন্তান সহ সবাইকে মেরে ফেলবে। রানুর আকাঙ্ক্ষার কাছে আমার আপত্তি টিকল না। বাধ্য হয়ে আমিও রাজি হলাম। পরে বুঝতে পেরেছি বলাইয়ের প্রলোভনে কত বড় বিপদ ডেকে এনেছে এই গ্রামে। কেতু এক ভয়ঙ্কর পিশাচ। বহু বছর আগে কেতু তার এক সন্তানকে দিয়েছিল লখাইয়ের মাকে। লখাইয়ের মাও ঠিক এভাবেই আমাদের মতো কেতুর ফাঁদে পা দিয়েছিল। কেতু সেই পরিবারের সবাইকে মেরে ফেলল। ভাবছ আমি এগুলো কিভাবে জানলাম? বলছি। সেদিন আশ্রম থেকে ফেরার সময় মুখ বাঁধা এই মাটির কলসিটা গুরুদেব দিয়ে বলে, তোদের সন্তান জন্মের আগ পর্যন্ত এই কলসির মুখ খুলবি না, এভাবেই ঘরের দক্ষিণ কোণে পুঁতে রাখিস। সেদিন বাড়ি ফিরে বুঝতে পারি আমাদের সাথে আরো কেউ আমাদের পিছু পিছু এসেছে। সর্বক্ষণ সে আমাদের নজরে রাখে। কিছুদিনের ভিতর রানু গর্ভবতী হয়। আমরা খুব খুশি ছিলাম। প্রতিদিন রাতে কেতুর জন্য আমরা কোনো না কোনো পশু বলি দিয়ে তার রক্ত তাকে দিতাম। এভাবে কয়েক মাস কেটে যায়। দিন দিন বাড়তে থাকে কেতুর চাহিদা। সে আরো বলি চায়। একটা পশুর পরিবর্তে তাকে দুটো করে পশু উৎসর্গ করতে হয়। কেতু একের পর এক নানান শর্ত দিতে থাকে। আমরা তাকে সন্তুষ্ট করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি। এমন পরিস্থিতি আর মানতে পারছিলাম না। এভাবে একদিন কেতু জানায় যে এবার সে তার সন্তানের রক্ত চায়। আমি কেতুর কাছে লখাইয়ের সম্পর্কে জানতে পারি। লখাইও তারই সন্তান। কেতুর কথায় আমি লখাইয়ের বাবার কাছে যাই। তার সাথে ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলি এবং তাকে রাজি করাই পুজোতে সে যেন মেলার মাঠে দোকান দিয়ে আসে। আমার কথায় লখাইয়ের বাবা মেলার মাঠে দোকান নিয়ে আসে আর কেতু তার সন্তানকে নিয়ে নেয়।
সব ঘটনা শুনে ছোট খুড়ার পরিবার সহ সকলে স্তম্ভিত হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এত কিছুর সাথে মাসাই পরিবারের কি সম্পর্ক? তারা কি করে এত কথা জানলো? আগের পর্বে বলেছিলাম, ভাসমান গ্রাম গোমতীতে এক অদ্ভুত বাচ্চার জন্ম হয়েছিল। সেই ছেলেটি মাসাই। মাসাই কোনো সাধারণ মানুষ না। 1000 বছর ধরে সে বারবার পৃথিবীতে এসেছে। 1000 বছরের এক পুরনো আত্মা মাসাই। পরবর্তী পর্বে বাকি সব রহস্য জানতে পারবে। পরবর্তী পর্ব আসতে একটু দেরি হলেও বড় এপিসোড পাবে, এবং আজকের মতোই 2 পর্ব একসাথে পাবে। আগামী এপিসোড হতে চলেছে মাসাই সিরিজের শেষ পর্ব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আজকের পর্ব এই পর্যন্তই। আমি অনেক কাহিনী বাদ দিয়ে ছোট করে সিরিজটি উপস্থাপন করেছি। ইচ্ছে রয়েছে এই সিরিজটি সম্পূর্ণ ঘটনা নিয়ে বই লিখব এবং সেখানে সব ডিটেলস উল্লেখ করব। মাসাইয়ের শেষ পর্বে আমি একটা ভিডিও শেয়ার করব এবং সেখানে বেশ কিছু বিষয়ের বিস্তারিত বলবো। ভালো থেকো গৌরবদা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। কেমন লাগলো এই এপিসোডটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমি বেশি কিছু বলবো না, কারণ আমি অপেক্ষায় আছি এর পরবর্তী এপিসোডের, যেখানে আমাদের মাসাই পর্ব শেষ হবে। সো আমরা পরপর 2টো সিরিজ শেষ করতে পারবো। প্রথমটা এই বাড়িতে কেউ একা থাকে না, যে সিরিজটা আপনারা শুনেছেন, এবং সেকেন্ড মাসাই। তো এরপর আমরা চেষ্টা করব সিরিজ কম আনার, এবং চেষ্টা করব গোটা সিরিজটাকে একটা বড় ঘটনা হিসেবে বা 2টো পার্টের মধ্যে শেষ করে দেওয়ার, এবং পরপর। তাহলে আমার মনে হয় আপনাদের এনগেজমেন্টটা আরো বেটার হবে। এই সিরিজটা যেহেতু এত অব্দি চলে এসেছে, সো এখানে আমি আর নতুন করে কোনো রকম কিছু করছি না। আপনারা যেভাবে শুনছিলেন সেভাবে শুনুন, এবং আমাদেরকে ঘটনা পাঠান prettkatha@gmail.com, অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টায় স্পটিফাইতে প্রেতকথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।